বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে কি হবে সেখানে। সর্বশেষ ইউরোজয়ী স্পেন আমরা সবাই জানি, তারা কিন্তু মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং এবারের বিশ্বকাপে আমরা দেখেছি 11টি গোল তারা করেছেন 75 মিনিটের পর গিয়ে। সো তারা কিন্তু শেষের দিকে গিয়ে জ্বলে ওঠেন এবং সবটাকে পরিবর্তন করে দেন, যেরকমটা ভাবে দর্শক যে কি হতে যাচ্ছে। কারণ আমরা এক এক করে দেখেছি কাবো ভার্দে, মিশর, সুইজারল্যান্ডের ম্যাচে মনে হচ্ছিল যে এই ম্যাচটা কি হবে ইংল্যান্ডের এগেনস্টে, কারণ ইংল্যান্ডের হ্যারি কেইনরা বা সাকারা তারা কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন। সেখানে যখন 55 মিনিটে গোলটা কনসিড করলো আর্জেন্টিনা, তখন অনেকেই ধারণা করেছিলেন যে আর্জেন্টিনা হয়তো এবার ফাইনালে যেতে পারছে না, বাট সেটা একদমই ঘুরে গেছে। 85 মিনিটসে গোল এবং তারপর অতিরিক্ত সময়ে গিয়ে আরও একটি গোল। সো পুরো সিনারিওটাই কিন্তু বদলে গেছে এবং আমরা দেখছি যে আর্জেন্টিনা আবারও ফাইনালে, যদি এবার তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তাহলে ব্যাক টু ব্যাক দুবার, অর্থাৎ 2022 এবং 2026 পুনরাবৃত্তি ঘটবে 1958 এবং 1962 সালের ব্রাজিলের মতো। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টেলিক্যাশ প্রেজেন্টস টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট রিয়াসাদ আজিম। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি রিয়াসাদ ভাই। মানে প্রোগ্রামের বিষয়ে যাব, খেলা নিয়ে কথা বলবো, তার আগে আমি বসলে আমাদেরকে কেন দর্শক এত বকাবকি করে? এই যে দর্শকরা হচ্ছে জুড বেলিংহামের মতো, যারা পারফর্মার তাদের এগেইনস্টে যখন পারে না পারফর্ম করতে, তখন আসলে ল্যাং মারে, চিল্লায়, স্লেজিং করে। সো আমার কাছে মনে হয় যে উই শুড গিভ সাম রেসপেক্ট টু দেম, কারণ অ্যাট লিস্ট তারা তো সেমিফাইনালে খেলেছে। এক্স্যাক্টলি, ট্রু। এখন আমার কথা হচ্ছে যে যেহেতু বেলিংহামের প্রসঙ্গ চলে এলো, আমরা গত ম্যাচে মানে এই সর্বশেষ ম্যাচে দেখেছি যে লিওনেল মেসির সাথে তার একটা ছোট্ট, তিনি লিওনেল মেসিকে পোক করছিলেন, একটু হয়তো মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মাঠে, আমরা দেখেছি একটু ঝামেলা হয়েছে। সেই প্রসঙ্গ দিয়ে না হয় আমরা আজকে আলোচনাটা শুরু করি। মানে স্লিপিং লিওনেল মেসিকে না জাগিয়ে তোলার কাজটা করেছে আমার কাছে মনে হয় জুড বেলিংহাম। মানে তিনি কি করেছেন মেসির সাথে গ্যাঞ্জামটা করে, ওইটা এখন পুরো বিশ্বের মানুষ দেখেছে যে শান্ত লিওনেল মেসি, ইনঅ্যাক্টিভ লিওনেল মেসি, যেই লিওনেল মেসিকে আসলে সবাই খুঁজছিল যে হোয়ার ইজ লিওনেল মেসি, সেই লিওনেল মেসিকে আসলে ওই খেপিয়ে দিয়ে ট্রল করে কোনো একটা বাক্য বলে জুড বেলিংহাম যে কাজটা করেছে, এটা পুরো দলকে ডুবিয়েছে। খেয়াল করে দেখবেন, বেলিংহাম এন্ড হ্যারি কেইন এই দুইজন ফুটবলারকে আলটিমেটলি প্রতিপক্ষ কি টার্গেট করবে, যে তাদেরকে আটকে রাখবে। অফকোর্স আবার ইংল্যান্ডের টার্গেটটা কি থাকবে? আর্জেন্টিনা লিওনেল মেসিকে আটকে রাখবে। মেসিকে কিন্তু আটকে রাখা সম্ভব হয়নি। হ্যারি কেইন এবং বেলিংহাম গতকালকে ইনঅ্যাক্টিভ শুধু ছিলেন না, একটা সময় তাদেরকে আমরা ডিফেন্স লাইন আপে হচ্ছে খেলতে দেখেছি। কেইনকে যেভাবে চ্যাংদোলা মেরেছিলেন 36 মিনিটে লিওনেল মেসি যে মুভটা করেছিলেন, খেয়াল করে দেখবেন, মানে অবিশ্বাস্য। হ্যারি কেইন কোনোভাবেই পেরে উঠছেন না, শেষে গিয়ে পড়ে গেলেন লিওনেল মেসির ডজের পরে। বেলিংহাম যখন পারছিলেন না, 86 or 7th মিনিটের দিকে মেসিকে খুব বাজেভাবে ফাউল করলেন লেফট উইংয়ে, এবং সেটাকে রেফারি আবার ফাউলও দিলেন না। সো যে ঘটনাটা ঘটেছে যে হ্যারি কেইন, বেলিংহাম যারা আসলে স্কোর করবে, ইংল্যান্ডকে জিতাবে, লিওনেল মেসির দলকে হারাবে, সেই তারা তাদের ওই স্কোরিং রোল থেকে ডিফেন্ডিং রোলে চলে গেছে। কতটা আগ্রাসী ছিল আর্জেন্টিনা, কতটা সুপার ছিলেন লিওনেল মেসি। একেবারেই তাই। এবং পুরো বিশ্ব বোধহয় তাকিয়েছিল যে কখন আর্জেন্টিনা গোলটা পরিশোধ করবে এবং এগিয়ে যাবে। যখন 85 মিনিটসে গিয়ে এনজো ফার্নান্দেজ গোলটা করলেন, তখন বোধহয় খানিকটা স্বস্তি ফিরে এলো। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে তাহলে কি টাই ব্রেকারে যাবে নাকি আরেকটি গোল হবে, সময় তো বেশি নেই, অলরেডি 85 মিনিটস। সো 92 মিনিটসে গিয়ে মার্টিনেজ সে গোলটা, আরেকটি গোল তিনি করলেন। একটু যদি যাই যে কথাটি আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম যে 11টি গোল এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা করেছে 75 মিনিটসের পরে গিয়ে, এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য? খুব ইন্টারেস্টিং একটা স্ট্যাট। আমি যদি একটু আপনার সাথে অ্যাড করি যে টোটাল নাম্বার অফ গোলস অ্যাকচুয়ালি আর্জেন্টিনা হ্যাজ গিভেন, সংখ্যাটা হচ্ছে আপনার 19টা গোলের মধ্যে একটা সর্বোচ্চ, এক্স্যাক্টলি একটা হচ্ছে ওন গোল। এই ওন গোলটাকে বাদ দিলে 18টা গোল আর্জেন্টিনা করেছে। 18টা গোলের মধ্যে আর্জেন্টিনা 11টা গোল করেছে 75 মিনিটসের পরে গিয়ে, 75 মিনিটের পরে গিয়ে। মানে অবিশ্বাস্য। তার মানে প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনা কন্ট্রোল করেছে আফটার 75 মিনিটস। 90 মিনিটকে যদি আপনি 4টা কোয়ার্টারে ভাগ করেন, তাহলে কি দাঁড়ায় যে 45 মিনিট পর্যন্ত হচ্ছে একটা পার্ট, আর পরের 45 মিনিট পর্যন্ত একটা। তো এই 15 মিনিট মানে হচ্ছে 75 থেকে 90 এর সময়টা আর্জেন্টিনা কতটা অ্যাগ্রেসিভ, ডে বাই ডে, ম্যাচ আফটার ম্যাচ, প্রত্যেকটা জায়গায় তারা প্রুভ করেছে। গতকালকে 2টা গোল আপনি খেয়াল করে দেখবেন যে, আমি সেকেন্ড গোলটা নিয়ে বলি প্রথমে।
92তম মিনিটে যে গোলটা করলেন লাউটারো মার্টিনেজকে নিয়ে, অনেক সমালোচনা, গোল পাচ্ছেন না একদম জায়গা মতো গোলটা করে দিলেন, তাই না? জিতিয়ে দিলেন আর্জেন্টিনাকে। তার আগে কিন্তু আসলে ম্যাকেলিস্টার একটা শট নিল, সেটা হচ্ছে বারে লেগে ব্যাক করে আসলো, দুইবার বারে লেগেছে এক্স্যাক্টলি, এবং সেই বলটা লিওনেল মেসি ফাইনালি পেলেন, কারণ ফুটবল ঈশ্বর জানতেন যে আসলে এটারও ক্রিয়েটর হিসেবে লিওনেল মেসি কাজ করবেন। এক্স্যাক্টলি। লিওনেল মেসি বল পেলেন কিন্তু হচ্ছে তার লেফট ফুটে, বা পায়ে লিওনেল মেসি বলটা পেয়েছিলেন, যেটা তার স্ট্রেংথ। হ্যাঁ, কিন্তু তিনি যে কাজটা করলেন, বা পায়ে বল মারলেন না, তিনি বলটা বাড়ালেন ডান পায়ে। কেন ডান পায়ে বাড়ালেন? কারণ অল ওয়ার এক্সপেক্টিং, যারা হচ্ছে ওখানটায় ডিফেন্স ক্রিয়েট করে রেখেছিল, গোলবারের সামনে ছিল, যে লিওনেল মেসি বাপায়ে মারবেন, তিনি বাপায়ে না মেরে তিনি ডান পায়ে ইউটিলাইজ করলেন। এই যে একটা ছোট্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে যে টেকনিক অ্যাপ্লাই করলেন, এন্ড ডান পায়ে কতটা অ্যাকুরেট তিনি ছিলেন, জাস্ট খেয়াল করে দেখবেন যে হেডারটা হয়েছে, মানে প্র্যাকটিসে শেখায় না অনেক সময়, যে ওই প্র্যাকটিসের মতো করেই যেন হচ্ছে গোলটা দিয়ে দিল লাউটারো মার্টিনেজ। সো দিস ইজ হোয়াট দ্য ক্যারেক্টার ইজ, যে আপনি ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ইউ আর ক্যালকুলেটিং যে আপনি কিভাবে প্রতিপক্ষকে বোকা বানাবেন, আপনি কিভাবে আপনার দলকে এগিয়ে দিবেন, আপনি কিভাবে প্রপার ফুটবলারের মাথায় বলটা দিবেন, এবং সেটা আপনার উইকের জোন থেকে ক্রিয়েট করে। এক্স্যাক্টলি। সো দিস ইজ হোয়াট লিওনেল মেসি ইজ। একেবারেই তাই। যেহেতু লিওনেল মেসিকে নিয়ে রয়েছে, আরো কিছুক্ষণ বলতে চাই। এবারে বিশ্বকাপে তিনি 8টি গোল করেছেন, অ্যাসিস্টের সংখ্যা হচ্ছে 4টি, তার মানে গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু এগিয়ে গেলেন এমবাপ্পেকে পিছনে রেখে, কারণ তার অ্যাসিস্ট ছিল 3টি। সো আরো একটি ম্যাচ কিন্তু বাকি রয়েছে, ফাইনাল। এখন ফাইনালে দেখার বিষয় যে কি হবে আসলে। স্পেনকে আমরা যেভাবে খেলতে দেখেছি ফ্রান্সের এগেইনস্টে, দুর্দান্ত। যদি সেই ম্যাচে আমরা এখন চলে যাই, কারণ অনেক আলোচনা বাকি, মানে সবচেয়ে বড় ব্যাপার কি, যে প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা আসে এবং সবাই আসলে ধরে নেয় যে হচ্ছে এই আর্জেন্টিনা পারবে না। হ্যাঁ। সো আর্জেন্টিনা স্ট্রেংথের জায়গা হচ্ছে যে তাদেরকে নিয়ে এই যে ওভার এক্সপেকটেশনসটা, সেটা এমন ভাবে এক্সট্রা চাপ ক্রিয়েট করে, আবার একই সাথে এই তাদেরকে একটা ফেভারেবল অবস্থা হতে যে আর্জেন্টিনা পারবে না। ইংল্যান্ডের বিপক্ষে কি আর্জেন্টিনা পারবে না, লিওনেল মেসিকে ঘুমিয়ে রাখা হবে, ইউরোপ ভার্সেস ল্যাটিন এই যুদ্ধে ফাইনালি হচ্ছে ল্যাটিন জিততে পারবে না, তারা ইউরোপিয়ান টিমদের সাথে হাল্যান্ডকে ঘুমিয়ে রাখা হয়েছিল, তেমন একটা ব্যাপার হয়তো এক্স্যাক্টলি হাল্যান্ডকে ঘুমিয়ে রাখা হয়েছে, ভিনি সাকসেসফুল হতে পারেনি, এরকম তো অনেক ঘটনা ঘটেছে। এমবাপ্পেকে ঘুমিয়ে রাখা হয়েছে। সো হোয়াই নট লিওনেল মেসি? বাট লিওনেল মেসি তো লিওনেল মেসি, ইউ হ্যাভ টু কাউন্ট হিম অ্যাজ লিওনেল মেসি। মজার ব্যাপার যেটা, মানে স্পেনের সাথে যে লড়াইটা হবে লিওনেল মেসির বা আর্জেন্টিনার, এটা কিন্তু একটা অল স্পেনিশ লড়াই। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম এটা একটা হিস্ট্রি, যে দুটো দলই আসলে স্প্যানিশ ভাষায় কথা বলবে, যারা হচ্ছে পিচের মধ্যে খেলবে। অল স্পেনিশ লড়াই কখনো হয়নি। আবার যদি আপনি দেখেন যে ইটস মানে ফাইট অ্যামাং দ্য ফুটবলার অফ লা মেসিয়া, বার্সেলোনার যদি ফুটবল একাডেমি লা মেসিয়ার দিকে তাকান, এই মুহূর্তে সবচেয়ে বড় সুপারস্টার কে? লামিন ইয়ামাল, মানে লা মেসিয়ার লেটেস্ট ক্রিয়েটেড ফুটবলার এবং বার্সেলোনা স্টার। আবার যদি আপনি বেস্ট এভার ফুটবলার ক্রিয়েটেড বাই লা মেসি, সেটা হচ্ছে লিওনেল মেসি। সো এই যে ক্ল্যাশ গুলো হবে, আরেকটা মিল রয়েছে, দুজনেরই কিন্তু জন্মদিন বিশ্বকাপের মধ্যেই গেল। এক্স্যাক্টলি, কি অদ্ভুত, মানে খুবই ইন্টারেস্টিং। সো মানে এই ম্যাচটা আসলে কি, মানে শক্তিমত্তার ম্যাচ হবে না, এই ম্যাচটা হবে কিছুটা ঐতিহ্যের, কিছুটা ইতিহাসের, কিছুটা প্রতিশোধের। কারণ এই স্পেন থেকেই কিন্তু লিওনেল মেসি কেঁদে চলে এসেছিলেন যখন তিনি পিএসজিতে চলে যান, এন্ড দেন ফাইনালি হি ক্রিয়েটেড অর হি গ্রিউ আপ হিজ ক্যারিয়ার ইন ইউএসএ। সো স্পেনে লিওনেল মেসি যতটা পেয়েছেন, বিদায়টা কিন্তু ছিল অনেক হৃদয় বিদারক। সো ওইটারও একটা প্রতিশোধ বলেন বা মধুর শোধ বলেন, সেটারও কিন্তু একটা স্পেস ক্রিয়েট হবে। আর এই আর্জেন্টিনাকে না, ইউ ক্যানট কম্পেয়ার, ইউ ক্যানট প্রেডিক্ট দেয়ার পাওয়ার অ্যাকচুয়ালি দে হ্যাভ। আপনি দেখেন যে যেই দলটা 75 মিনিটের পরে 11টা গোল করেছে, মানে 75 মিনিটের পরে আপনি গ্রুপ পর্বের ম্যাচগুলো যদি আপনি বাদ দেন, যে আলজেরিয়ার বিপক্ষে, জর্ডানের বিপক্ষে, এই দুটো ম্যাচে 75 মিনিটের পরে গোল করেছে, বাট এই দুটো ম্যাচ যদি বাদ দেন, বাকি যে ম্যাচগুলো কেপ ভার্দের এগেইনস্টে বলতে পারেন, ইজিপ্টের এগেইনস্টে বলতে পারেন, সুইজারল্যান্ডের এগেইনস্টে, এন্ড লেটেস্ট ইংল্যান্ডের এগেইনস্টে, এই যে টানা 75 মিনিটের পরে তারা ডমিনেট করছে এবং তারা গোল রিসিভ করা, মানে গোল খেয়ে গেলে আর্জেন্টিনা যে একটা ডিফারেন্ট টিম হয়ে যায়, এটা তো ভাই ভয়ঙ্কর, ডেডলি। এখন এক লিওনেল মেসিকে আপনি আটকাবেন, ওইদিকে লাউটারো মার্টিনেজ প্রতি ম্যাচেই গোল করতেছে, ম্যাকলিস্টার চলে আসছে, এনজো যেভাবে হচ্ছে মানে গোলটা করলো গতকালকে, ওই বল তো কারো আটকানো সাধ্য নেই। So Lionel Messi and Argentina ultimately they have many more performance, they have many more scorer, right, and the full team they actually play for Lionel Messi. গতকালকে যদি আপনি কান্নার দৃশ্যগুলো দেখেন, যে ফুটবলাররা এসে লিওনেল মেসিকে জড়িয়ে ধরছে, কাঁদছে, আপনি ভাবতে পারেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ধরে কেউ কাঁদছে, এই দৃশ্য আপনি দেখবেন না। আপনি দেখবেন না নেইমারকে জড়িয়ে ধরে, লিওনেল মেসিকে জড়িয়ে ধরে যেভাবে কাছে, বিদায়ের কান্না। আর এই যে আনন্দ অশ্রু, দ্যাট উই অল ফট ফর লিওনেল মেসি, মানে সবাই, কেউ কিন্তু বলে না যে আমরা আর্জেন্টিনার জন্য যুদ্ধ করছি,
ভাবতে পারেন এটা দেশদ্রোহিতার মামলা কেউ করে ফেলতে পারে। সবাই বলতেছে, ডিপল বলছে, ম্যাকঅ্যালিস্টার বলছে, রদ্রিগো বলছে, মানে যত ফুটবলার রয়েছে, এমি মার্টিনেজ বলছে, গতকালকে যারা মাঠে নেমেছিল দে অল ফট ফর আ পারসন, নট ফর দেয়ার নেশন। জানে যে এই পার্সনটা জিতলে আমরা জিতে যাবো, আমাদের দেশটা জিতে যাবে। সো এই যে ফিলিংটা, এই যে ভ্রাতৃত্ব, এই সুপার পাওয়ারটাকে আসলে ব্রেক করা ডিফিকাল্ট, এবং যে ব্রেকটা আসলে ইংল্যান্ড করতে পারেনি, সুইজারল্যান্ড করতে পারেনি, কেপ ভার্দে করতে পারেনি, ইজিপ্ট করতে পারেনি। বাট স্পেন করতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে এখন সেখানে। ডেফিনেটলি। যদি একটু লাস্ট ম্যাচের দিকে তাকাই, আমি আলাদা করে রদ্রির কথা বলবো, তিনি কোনো গোল করেননি, কিন্তু তিনি যে রোল প্লে করেছেন দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। সো রদ্রিকে দিয়ে শুরু করে এক এক করে আমি বাকিদের প্রসঙ্গে যাচ্ছি। আমার কাছে মনে হয় কি এই ক্রিয়েশনের জায়গাগুলো ডেফিনেটলি থাকবে। কেন থাকবে? কারণ আপনি কিছু কিছু ফুটবলারকে দলে রাখবেন, বা কিছু কিছু ফুটবলার প্রত্যেকটা দলে এই স্টেজে যারা খেলে, সেমিফাইনাল ফাইনালে যারা খেলে, এত দূর পর্যন্ত যারা আসে, দে আর দ্য রিয়েল ক্রিয়েটর। আপনি ব্রাজিল যদি থাকতো ওই জায়গাটা আপনি কিন্তু ভিনিকে নিয়ে আলোচনা করতেন, ইউ হ্যাভ টু, আপনার কোনো ওয়ে ছিল না, তাই না? আপনি কিন্তু কুনিয়াকে নিয়ে আলোচনা করতেন, ওই আলোচনাটা আপনি করতে হতো। সো কিছু এক্স ফ্যাক্টর থাকে যারা আলটিমেটলি আসলে ওলিসেকে নিয়ে আলোচনা করতেন, যদি অন্য একটা ওসমান দেমবেলেকে নিয়ে আলোচনা করতেন, রাইট। সো এই ক্রিয়েটররা থাকে, এই ক্রিয়েটররা সবসময় ওই ক্রিয়েটিভিটির কাজটা করে। রদ্রি জাস্ট ডিড দ্য সেম ওয়ার্ক আমার কাছে মনে হয়। বাট ফাইনালটা আসলে আমার কাছে মনে হয় যে যতটা আসলে রদ্রি বেস্ট, বা যতটা আসলে আলভারেজ, বা যতটা আসলে ম্যাকঅ্যালিস্টার কিংবা ওদের দলের কেউ, তার থেকে অনেক বেশি আসলে হেড টু হেডে চলে যাবে ইয়ামাল ভার্সেস মেসি। সো ওই লড়াইটা আসলে দেখার অপেক্ষা। মানে আপনি খেয়াল করে দেখবেন যে লামিন ইয়ামাল তো ইনজুরিতে রয়েছেন, তিনি কিন্তু একটা মাত্র গোল করেছেন এবারে বিশ্বকাপে। হ্যাঁ, বাট হ্যাঁ তিনি এফেক্টিভ ডেফিনেটলি টিমের জন্য, বাট সেই পরিমাণ এফেক্টিভ কিন্তু তিনি হতে পারবেন না। মানে লামিন ইয়ামালের অবস্থা হয়েছে কি নকআউট পর্বে লিওনেল মেসির মতো। আপনি খেয়াল করে দেখবেন নকআউট পর্বে লিওনেল মেসি খেলেছেন হচ্ছে আপনার রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, 4টা ম্যাচ খেলেছেন, বাট হি অনলি স্কোর 2 গোলস। অথচ তিনি 3 ম্যাচে 6 গোল করেছিলেন কিন্তু গ্রুপ পর্বে। সো লামিন ইয়ামালের রোলটা হচ্ছে অনেকটা প্লে মেক করা, অনেকটা পাসেস ক্রিয়েট করা, গোল করার থেকে। আরেকটা জায়গায় আপনি মিল পাবেন, সেটা হচ্ছে হি ইজ অলওয়েজ মার্কড বাই দ্য অপোনেন্ট। এখন ইয়ামালকে যখন আপনি মার্ক করতে যাবেন তখন আসলে কি হয়, অপোনেন্ট ভুল করে। আমি আপনাকে লাস্ট ম্যাচের এক্সাম্পল দিব, যেই ম্যাচটা আসলে ফ্রান্স হেরে গেল, ওইখানটায় আসলে ফ্রান্স হারাটা শুরু করলো কোথায়? যখন স্পেন পেনাল্টিটা পেল। পেনাল্টি কখন পেল? যখন ইয়ামালকে ওভারমার্ক করা হলো, এবং দরকার ছিল না, জাস্ট হচ্ছে হাওয়ার উপরে বল চলে যাচ্ছে, আপনি মানে ছাইড়া দেন, ও বল পাইতো না, কোনো দরকার নাই, কিন্তু আপনি তার লাগাই দিলেন, কোনো দরকার ছিল না। সো এই টাইপের ফুটবলাররা না গোল করা বা অ্যাসিস্ট করার বাইরেও তাদের একটা এক্স ফ্যাক্টর কাজ করে, যারা পুরো ম্যাচের বা রেজাল্টের আসলে চেঞ্জার হিসেবে কাজ করে। লাস্ট ম্যাচে খেয়াল করে দেখবেন স্পেন আসলে তখনই বুস্ট আপ হলো যখন তারা পেনাল্টি পেল, যখন তারা 1 নিলে এগিয়ে গেল। এখন ফ্রান্স স্পেনের ম্যাচে কিন্তু 6-7টা গোল হবে না, একটা দুটাই গোল হবে। এখন ওই একটা দুটা গোলের একটা আপনি পেয়ে গেছেন, এবং সেটা কার জন্য পেয়েছেন? ইয়ামালের জন্য পেয়েছেন। এখন কোথাও কিন্তু লেখা থাকবে না যে ইয়ামাল অ্যাসিস্ট করেছে, কোথাও লেখা থাকবে না এই গোলটা ইয়ামাল করেছে, বাট হি প্লেড দ্যাট রোল। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাচ কাইন্ড অফ ফুটবলার্স। একেবারেই তাই। নিকো উইলিয়ামসের প্রসঙ্গে যদি আলাদা করে যায়, মাঝখানে তো তিনি ইনজুরির জন্য খেলতে পারেননি। সো তার ভূমিকা যদি বলি যে আমার কাছে মনে হয় যে প্রেসিং এ হি ইজ অ্যাবসলিউটলি ফাইন, এবং ওই জায়গাটাই কাজে লাগানোর চেষ্টা করবে আর্জেন্টিনার এগেইনস্টে। বাট আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট মনে হয় মৌ, যে গত ম্যাচে আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে তারা কিন্তু 3টা পার্টিকুলার পয়েন্টে খেলেছে। মানে আমরা তো অনেক ইমোশনালি ডিসকাশনস গুলো করছি বা দেখছি, বাট আপনি যদি ভেতরে ঢোকেন, এই যে বললেন ম্যাচ অ্যানাটমি, আপনি যদি ভেতরে ঢোকেন তাহলে কয়েকটা পার্ট পাবেন। একটা হচ্ছে প্রথম অংশটা যদি দেখেন, দ্য ওয়ে আর্জেন্টিনা প্লেড, তারা পুরোপুরি মাসেল গেম খেলেছে, তারা তাদের টাসেলকে ইউজ করেছে, তারা প্রতিপক্ষের উপরে যুদ্ধাঙ্গী ছিল গেল কেন? তাদের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য। সেকেন্ড পার্টটা যদি আপনারা দেখেন, তারা ক্রিয়েট করেছে। আপনি যদি গতকালকে বল পসেশনের ইয়েটা দেখেন, 63-37, অবিশ্বাস্য একটা সেমিফাইনালের মতো ম্যাচে। পাসেস যদি দেখেন, অ্যাকিউরেসি, আর্জেন্টিনা 500+, ইংল্যান্ড 200+, মানে 590, প্রায় 600, এক্স্যাক্টলি, মানে ডাবলের বেশি। থার্ড যে পার্টটা, ওই সময়টায় ওই যে ক্রিয়েটিভ আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা স্কোর করেছে 75 মিনিটসের, ইজ এ ডিফারেন্ট আর্জেন্টিনা। সো আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচেও আসলে প্রথমে থাকবে হচ্ছে একটা মাইন্ড গেম, যে মাইন্ড গেমে তারা জেতার চেষ্টা করবে। কারণ আর্জেন্টিনার মতো ওই মাইন্ড গেমে জেতার এক্সপিরিয়েন্স কিন্তু স্পেনের নেই, কারণ তারা এইভাবে খেলে নাই। আর্জেন্টিনা মিশরের এগেনস্টে কিন্তু মাইন্ড গেমে জিতেছে, তারা 2-0 গোলে পিছিয়ে থেকে 4 মিনিটের মধ্যে 2 গোল শোধ দিয়ে দিয়েছে,
যেই ম্যাচটা মনে হচ্ছিল মিশর পরের রাউন্ডে চলে যাবে, তারা ফিল করা শুরু করে দিয়েছিল যে আমরা জিতে যাব, ওই জায়গা থেকে তারা হেরে গেছে। গতকালকের ম্যাচে আপনি দেখেন টমাস টুখেল যেভাবে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন, মানে ও মাই গড, এবং তার এই অ্যাক্টিভিটি কিন্তু মাঠে ফুটবলারদেরকে এফেক্ট করেছিল। ট্রু। তারপরে কি হলো, যে ইংল্যান্ড গোছানো ছিল সেই ইংল্যান্ড এলোমেলো হয়ে গেল। আপনার কোচ যদি এরকম সিরিয়াসলি করে, আপনি খেয়াল করে দেখেন মেসিকে ফাউল করা হয়েছে না, ফালানো হয়েছে না, হ্যারি কেইনরা ফাউল করেছে না, বেলিংহামরা ফাউল করেছে না, আপনি একবার উত্তেজিত হতে দেখেছেন স্কালোনিকে? হয় নাই, সে কোনো এক্সপ্রেশনই দেয় না, চুপচাপ থাকে। হি ডিডন্ট নাথিং, কারণ সে জানতো যে এটা হচ্ছে, ওকে হতে দাও। লিওনেল মেসিকে আপনি অ্যাটাক করবেন, বাকি 10 জন ফুটবলার এসে আপনাকে লাগাই দিবে। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু প্রতিপক্ষের জন্য কিন্তু ভয়ঙ্কর। আবার লিওনেল মেসিকে আপনি অ্যাটাক করবেন, পুরো দল ঝাঁপায় পড়বে। এবং 75 মিনিটসের আর্জেন্টিনা কেমন হইতে পারে, বা 75 মিনিটসের পরে কিভাবে গেম চেঞ্জ হতে পারে, এইটা আপনি রদ্রির কথা বলেন বা অন্য ফুটবলের কথা বলেন, নিকোদের কথা, আপনি কিন্তু কোনোভাবেই এদের সাথে মেলাতে পারবেন না। কারণ এরা প্রত্যেকটা ম্যাচেই আসলে 75 মিনিটসের পরেই ম্যাজিকটা দেখায়। আগ পর্যন্ত তারা হচ্ছে ওই রিয়েল খেলাটা খেলে না। লাস্ট মোমেন্টে তারা জানে তারা অ্যাটাক করবে, লাস্ট মোমেন্টে তারা জানে তারা ক্রিয়েট করবে, এন্ড লাস্ট মোমেন্টে তারা এটাও জানে যে তারা গোল স্কোর করে জিতেও যাবে। রেগুলারলি তারা এটা করছে। সো হোয়াট ইজ ইউর প্ল্যান এগেইনস্ট দিস আর্জেন্টিনা, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এবং এই প্ল্যানটা উই নেভার নো, আমরা কেউ জানি না। না জানার কারণ হচ্ছে কোন দল এখন পর্যন্ত সাকসেসফুলি আফটার 70 মিনিটসে আর্জেন্টিনাকে স্টপ করতে পারে নাই। এক্স্যাক্টলি। সো দেখার বিষয় যে হয়তো ফাইনালে গিয়ে আফটার 70 মিনিটসে গিয়ে হ্যাঁ মজা হতেই পারে, মজা কিছু হতেই পারে। যখন গত দিনের ম্যাচের শুরুতে সবাই ন্যাশনাল অ্যানথেম গাইছিল, তখন আমি লক্ষ্য করছিলাম যে আর্জেন্টিনার ন্যাশনাল অ্যানথেম যখন গাওয়া হচ্ছিল, প্রত্যেক প্লেয়ার উইথ স্কালোনি সবাই এত জোর দিয়ে গাইছিলেন, মনে হচ্ছিল যে তারা আজকে একদম ধ্বংস করে দিতে এসেছিল। আমি জানি না, ওই সময় মনে হচ্ছিল যে হ্যাঁ ম্যাচটা জিতে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, একদম নিঃসন্দেহে। কিন্তু প্রথম হাফে গিয়ে একটা টেনশন তো থেকেই যায়, মানে ফার্স্ট হাফ শেষ হলো, কোনো গোল হয়নি, সেকেন্ড হাফে গিয়ে 55 মিনিটে গোল করে ফেললো ইংল্যান্ড। সো তখন টেনশনের ব্যাপারটা কিন্তু অন্যরকম ছিল। বাই দ্য ওয়ে, আপনার কি মনে হয় যে ফাইনালে গিয়ে স্কোরটা কি এরকম 2-1 2-0 এরকম থাকবে, নাকি গত বিশ্বকাপের মতো ওই রকম একটা ফাইনাল? বড় স্কোর হবে না মো, মানে বড় স্কোর বলতে আমি বলছি ব্যবধানটা খুব বেশি হবে না। রাইট, ধরেন হতে পারে 2-1, হতে পারে 3-2, হ্যাঁ 2-0 ম্যাক্সিমাম, মানে খুব বড় যদি হয়ে যায়, বুঝছেন, মানে আরেকজন দল গোল করতে পারেনি, ব্যবধানটা 2 গোলের। বাট খুব বিশাল স্কোর হওয়ার আমি কোনো সুযোগ দেখি না। এবং আই ডু স্ট্রংলি বিলিভ যে 90 মিনিটসের মধ্যে খেলাটা শেষ হবে। কারণ অন্য ম্যাচেসগুলোতে না অনেক ইকুয়েশনস কাজ করে, যে আমরা এক্সট্রা টাইমে নিয়ে যাবো, এটা করবো ওটা করবো, পেনাল্টি শুট আউট। এখন আর্জেন্টিনা পেনাল্টি শুট আউটে অথবা এক্সট্রা টাইমে গেলে আর্জেন্টিনা অলওয়েজ হচ্ছে সেই ম্যাচটা গত বিশ্বকাপ থেকে এখন বিশ্বকাপ তারা জিতবে বা জিতেছে। বাট ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড দ্যাট হু ইজ দ্য গোলকিপার অফ স্পেন। সিমন, দ্য ওয়ে হি ইজ প্লেইং, দ্য ওয়ে হি ইজ স্টপিং দ্য বল, এখন পর্যন্ত একটা গোল মাত্র খেয়েছে এটা কিন্তু সবচেয়ে। আপনি দেখেন যে সেমিফাইনালের আগে আমরা এই কথাই বলছিলাম যে এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, সেমিফাইনাল ম্যাচ তখন অনুষ্ঠিত হয়নি, একটা মাত্র গোল বেলজিয়ামের এগেইনস্টে তারা কনসিড করেছে, এবং ফাইনাল খেলবে তারা। এখন পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়ে একটা মাত্র গোল কনসিড করেছে। সো এটা কিন্তু টেনশন, ডেফিনেটলি এটা ডেফিনেটলি টেনশন। আবার একই সাথে যারা আর্জেন্টাইন ফ্যান, আমি তাদেরকে বলতে চাই তাদের জন্য স্বস্তির জায়গা রয়েছে। আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে, আর্জেন্টিনার গোলকিপিং নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল, ডেফিনেটলি দোজ অল ওয়্যার ভেরি লজিক্যাল কোয়েশ্চেন্স। বাট দ্য ওয়ে আর্জেন্টিনা প্লেড দ্য সেমিফাইনাল, আপনি যদি রোমেরোদের পারফরমেন্স দেখেন, এমি মার্টিনেসের পারফরমেন্স দেখেন, এবং একই সাথে আর্জেন্টিনা যেভাবে ব্লক করেছে গতকালকে, ইংল্যান্ড একদম অ্যাটাক করতে পারে নাই কেন? কারণ ওই অ্যাটাকগুলো, ওই ক্রিয়েটিভ অ্যাটাকগুলোকে আলটিমেটলি অ্যাটাক হওয়ার আগেই আটকে ফেলেছে। আমরা দেখি না যে ধরেন হচ্ছে ওই ইসরায়েলের উপর হচ্ছে ইরানের গ্যাঞ্জাম, এটা হচ্ছে ওটা হচ্ছে, যখন মিসাইল মারছে সেটাকে আকাশেই ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। তো গতকালকে ইংল্যান্ডের অ্যাটাকগুলো কিন্তু আসলে ক্রিয়েট হওয়ার আগেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা আপনাকে মানতে হবে। জুড বেলিংহাম বলেন বা হ্যারি কেইন বলেন, তারা যে ওয়েতে তারা খেলেছিল, যে ওয়েতে তারা হচ্ছে লাস্ট ম্যাচটাই খেলেছিল নরওয়ে এগেইনস্টে, এই ম্যাচে তো তারা ছায়া হয়েছিল টোটালি। দ্য ওয়ে ঘানা অ্যাকচুয়ালি তাদেরকে আটকে দিয়েছিল, ঠিক একইভাবে গতকালকে আর্জেন্টিনা তাদের আটকে দিয়েছে। তাদের পায়ে বল বেশিক্ষণ রাখতে পারেনি, ক্রিয়েট করতে পারেনি, স্পেস পায়নি। এইটা কেন করতে পেরেছে? এটা করতে পেরেছে কারণ আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে যে কোয়েশ্চেন্স গুলো ছিল, সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা তারা সেমিফাইনালে এসে দিয়েছে। সো ওইটা একটা জায়গা। আরেকটা জায়গা আর্জেন্টিনা, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আর্জেন্টিনার ডিফেন্সের সবচেয়ে বড় সমস্যার জায়গা কি, যখন আর্জেন্টিনা অ্যাটাকে যায় মানে কি, আপনার ফুল টিম কিন্তু উপরে উঠে যায়, এগেইনস্ট বা অপোনেন্ট টিমের দিকে এগিয়ে যাচ্ছে। যখন কোনো কাউন্টার অ্যাটাক হয়, আপনার টিম হচ্ছে নিচে নামতে সময় নেয়। আর্জেন্টিনার স্পিডটা ছিল না। বাট গতকালকে আর্জেন্টিনা এমন একটা রিদমে খেলেছে, তারা একই সাথে উপরে উঠেছে, একই সাথে নিচে নেমেছে। 1-to-1 কোনো স্ট্রাইকার প্রপারলি বল পেয়ে আর্জেন্টিনার কোনো একটা ডিফেন্স লাইন আপকে
মানে ভাঙতে ফাঁকি দিতে পারেনি। পেরেছে, ভাঙতে দিতে পেরেছে, ওই এক্সাম্পল কিন্তু নাই। বরং আনমার্কড ওয়েতে যেই গোলটা হয়েছে, যে হুট করে পেছন থেকে দৌড়ে এসে যে ক্রসটা এলো, ওই ক্রসটাতে টাচ করে শেষ পর্যন্ত গোল হয়ে গেল। 55 মিনিটের মিনিট, গোলটা, হ্যাঁ। সেটা অনেকটা আনমার্কড অবস্থায় হয়েছে। বাট ওই যে উপরে উঠে নিচে নেমে যে ডিলেটা হয়, এবং ওই ডিলের কারণে প্রতিপক্ষ ফাঁকায় পেয়ে গোল দিয়ে দিয়েছে, যেটা আর্জেন্টিনা খেয়েছে এরকম গোল অনেকগুলো খেয়েছে না, মিশরের এগেনস্টে তো খেয়েছে, সেই রকম ঘটনা কিন্তু ঘটে নাই। এখন এইরকম ঘটনা কার সাথে ঘটে নাই? ইংল্যান্ডের এগেনস্টে ঘটে নাই। এরকম ঘটনা যদি সুইজারল্যান্ডের এগেনস্টে না ঘটতো, সেটাকে আপনি খুব বেশি ক্রেডিট দিতে পারতেন না, যে সুইজারল্যান্ড ঠিক আছে। কিন্তু আপনি ইংল্যান্ডের বিপক্ষে এরকম একটা কম্প্যাক্ট ডিফেন্সিভ লাইন আপে ছিলেন, আবার অ্যাটাকিং লাইন আপেও ছিলেন অ্যাট এ টাইম, এটাকে আপনাকে প্রেস করতে হবে। একেবারেই তাই। থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন, আমি তাহলে বিদায় নিই। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। অবশ্যই আমরা ফাইনালের জন্য ওয়েট করে আছি যে কারা হাসবে বিজয়ের হাসি। সবাই অনেক ভালো থাকুন, ডেফিনেটলি খেলা দেখুন, এবং আজকের মতো বিদায় নিচ্ছি ডেলি ক্যাশ প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে।